আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। গত মাসের ২৪ তারিখ অর্থাৎ ২৪ সেপ্টেম্বর ইনোভেশন প্ল্যাটফর্মের একটি জরিপের কথা আমি এর আগে একটি এপিসোডে আলোচনা করেছিলাম। এ নিয়ে আরও অনেকে আলোচনা করেছে, আপনারাও হয়তো অনেকেই অনেক তথ্য এ সম্পর্কে জানেন। সম্প্রতি প্রফেসর ইউনূস তিনি আমেরিকায় অবস্থানকালে একটি আন্তর্জাতিক মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকার, তার একজন সাংবাদিক মেহেদী হাসান তার কিছু প্রশ্নের জবাবে তিনি কিছু কথা বলেছেন। সেই কথার আংশিক আমাদের সামনে আসার পরে, বিশেষ করে এই সংবাদটির শিরোনাম আমাদের সামনে আসার পরে নিশ্চয়ই বাংলাদেশে তা নিয়ে তীর্যক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, বিশ্লেষণ হচ্ছে। বিশেষ করে প্রধান উপদেষ্টার বক্তব্যকে এভাবে কোট করা হয়েছিল যে কোনো সময়ে আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে। অর্থাৎ আমরা জানি আওয়ামী লীগের কার্যক্রম বর্তমান সরকারের নির্বাহী আদেশে তাদের কার্যক্রম স্থগিত আছে এবং বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের এই কার্যক্রম স্থগিত থাকবে, এমন একটি ঘোষণা আছে। তার মধ্যে প্রধান উপদেষ্টার এই কথা যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল হতে পারে, এটি প্রধান উপদেষ্টা নিজে আগ বাড়িয়ে বলেছেন এমনটি না। এই সংবাদটি পুরোপুরি যাদের পক্ষে পড়া সম্ভব হয়েছে তারা আমরা নিশ্চয়ই জানি যে প্রশ্নটি ছিল এমন যে তাহলে কি আপনারা আওয়ামী লীগের কার্যক্রমকে আর সচল হতে দেবেন না? সে ধরনের একটি প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা এটি বলেছেন। এই যে কোনো সময় বলতে তিনি ঠিক নির্দিষ্ট করে কোনো সময়কে তিনি মিন করেননি। গতকাল আমরা দেখেছি আইন উপদেষ্টা আসিফ নজরুল আবার এটিকে অন্যভাবে বলেছেন। যাই হোক, এটা নিয়ে আলোচনা হচ্ছে এবং আলোচনার মধ্যে বেশ কয়েকজনের মতামত নানা মিডিয়ায় আমরা দেখেছি। তারা এটা সুস্পষ্টভাবে বলেছেন যে বিচার কার্য শেষ না করে আওয়ামী লীগের কার্যক্রম নির্বাচনের পূর্বে অন্তত এদের কার্যক্রম সচল করার কোনো সুযোগ নেই। এছাড়া আরও অনেকে এটি বলেছেন, এমনকি বিদ্যমান রাজনৈতিক দল, নানা শ্রেণী গোষ্ঠী, তারা প্রধান উপদেষ্টার এই বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেছেন, প্রতিবাদ করেছেন, অনেক কড়া কথা বলেছেন। বিশেষ করে ছাত্র শিবিরের সাবেক সভাপতি, বর্তমানে জামাতের নেতা শফিকুল ইসলাম মাসুদ, তিনি এটাকে জাতিসংঘে বিশ্বাসঘাতকতা বলেছেন। এই আলোচনা চলবে যতক্ষণ পর্যন্ত একটি নির্দিষ্ট ব্যাখ্যা এ সম্পর্কে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে অর্থাৎ তার প্রেস উইংয়ের পক্ষ থেকে আমরা না পাব। আমরা তার আগে একটু ওই ইনোভেশনের জরিপের কয়েকটা তথ্য নিয়ে আওয়ামী লীগকে নিয়ে আজকে কিছু কথা বলতে চাই। এই ইনোভেশন প্ল্যাটফর্মের জরিপে আমরা জানি যে তারা শতকরা 41.30% ভোটার বিএনপিকে সমর্থন করেন, 30.30% ভোটার জামাতকে সমর্থন করেন। তৃতীয় স্থানে তাদের জরিপ অনুযায়ী আওয়ামী লীগ, যাদের 18.80% মানুষটা আওয়ামী লীগকে এখনও সমর্থন করে এবং নতুন রাজনৈতিক দল এনসিপি, তাদের সমর্থনের এটা পরিমাণ হলো 4.10%। এই ভোটারদের মতেই ওই জরিপ অনুযায়ী 40% ভোটার মনে করেন আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করার মতো সম্ভাবনাময় দল। 23.3% ভোটার জামাত সরকার গঠন করতে পারে, তারা এমনটি বলেছেন। 12.1% ভোটার মনে করেন আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে। অর্থাৎ আওয়ামী লীগকে 18.80% মানুষ সমর্থন করলেও এই মানুষের প্রায় 6 ভাগেরও বেশি মানুষ তারা আবার মনে করেন না যে আওয়ামী লীগ সরকার গঠন করতে পারে। অর্থাৎ আওয়ামী লীগ সরকার গঠন করতে পারে এমন মনে করার মানুষের সংখ্যা 12.1%। আবার দেখুন, এখানে ওই জরিপের প্রশ্নের জবাবেই যেমনটি আসছে, যদি আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ না করার সুযোগ হয়, অর্থাৎ তারা যদি অংশগ্রহণ করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আওয়ামী লীগের ভোটাররা তাদের প্রতিক্রিয়াটা কি হবে? সেই জরিপেই উঠে এসেছে আওয়ামী লীগের 20% ভোটার সেক্ষেত্রে বলেছেন তারা বিএনপির দিকে ঝুঁকে যাবেন, 14.8% জামাতকে ভোট দেবেন, 2.1% তারা এনসিপিকে ভোট দেবেন। এমনকি ওই আওয়ামী লীগের সমর্থকরাই আবার এই হিসাবে মনে করছেন যে যদি তাদের দল আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না পায় তাহলে পরিস্থিতি কি হতে পারে। এই প্রশ্নের জবাবে তারা বলেছেন বিএনপির ভোট বেড়ে 45.06% হতে পারে,
আওয়ামী লীগের সমর্থকদের মত অনুযায়ী, এবং জামাতের ভোট বেড়ে 33.05% হতে পারে। অর্থাৎ বিএনপির আগে যেটি 41 ছিল, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারলে আওয়ামী লীগের সমর্থকদের তথ্য অনুযায়ী বিএনপির ভোটের সংখ্যা 45 ভাগের উপরে দাঁড়াবে। জামাতের 3 ভাগ ভোট বেড়ে 33.5% বাড়বে। এবং অর্থাৎ এক্ষেত্রে আওয়ামী লীগের লোকরা ভোট দেওয়ার সুযোগ না পেলে কি হতে পারে, সেই ধরনের একটি পরিসংখ্যান এখানে দেওয়া হয়েছে। এই পরিসংখ্যানের সাথে আমি দ্বিমত পোষণ করি। তার আগে একটু প্রধান উপদেষ্টার ওই বিষয়টা আলোচনাটা শেষ করে নিই। সেটি হচ্ছে, প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের রাজনীতি যে কোনো সময় সচল হতে পারে, এই কথাটি বলার কারণ সম্ভবত পশ্চিমা দুনিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকুক, আওয়ামী লীগ নির্বাচনে বাইরে থাকুক, সম্ভবত এমনটি চান না। পশ্চিমা দুনিয়ার গণতন্ত্রের ভাষা আমরা জানি, তারা উদারপন্থী গণতান্ত্রিক ভাষাটাই প্রয়োগ করতে তারা পছন্দ করেন। এমনকি আওয়ামী লীগের এই কার্যক্রম নিষিদ্ধের সময়ও তাদের প্রতিক্রিয়া ইতিবাচক ছিল না, অথবা তারা এ সম্পর্কে কোনো উল্লেখযোগ্য প্রতিক্রিয়া দেয়নি। যদিও বাংলাদেশে বিদ্যমান আইন অনুযায়ী কোনো রাজনৈতিক দল কোন কোন কারণে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হতে পারে, অথবা রাজনৈতিক দলেরই বিচার হতে পারে, অথবা রাজনৈতিক দলই নিষিদ্ধ হতে পারে, সে ধরনের একটি শক্তিশালী আইন আছে, যে আইনে বেশ কয়েকটি জঙ্গি সংগঠনের কার্যক্রম বাংলাদেশে, তাদের রাজনীতি, তাদের দল নিষিদ্ধ আছে। এমনকি আওয়ামী লীগ তার চলে যাওয়ার কিছুদিন পূর্বে জামাতকে ওই আইনে তারা নিষিদ্ধ করেছিল। সেই একই আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছিল। যদিও এখানে সাপ মারলাম লাঠি ভাঙলাম না, এমন একটি অবস্থান সরকার নিয়েছে। বিশেষ করে আমরা জানি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি একটা ডেমনস্ট্রেশন করেছিল, প্রথমে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে, পরবর্তীতে তারা অবস্থান পরিবর্তন করে শাহবাগে আসে। সেখানে অফিসিয়ালি জামাত এই কার্যক্রমে অংশগ্রহণ না করলেও, তাদের অফিসিয়ালি অংশগ্রহণ না করার কারণ সম্ভবত তারাও এখন সরকার গঠনের স্বপ্ন দেখেন, ফলে তাদেরকেও পশ্চিমা দুনিয়াকে খুশি করার বার্তা দিতে হয়। এটা তো আমরা আরও কয়েকটা ঘটনায় দেখেছি, যেমন স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকারের সময় জামাতের পরিবর্তিত লোগো, যেখানে অনেকেই বলছেন আল্লাহ বা আকিমুদ্দিন, এই দুটি বাক্য বা শব্দ অনুপস্থিত ছিল। অর্থাৎ জামাত পশ্চিমা দুনিয়াকে তাদের ইসলামী যে ভাবভঙ্গি তার বাইরে এসে অন্য রাজনৈতিক মেসেজ দিতে চাওয়ার জন্যই এই ধরনের পরিবর্তিত লোগো প্রেজেন্ট করেছে, এমন একটি সমালোচনাও আছে। ফলে জামাতে ইসলামী আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এনসিপির কার্যক্রম, এটি অনেকেই বলেন যে এনসিপিকে সামনে দিয়ে জামাত এই কার্যক্রমটি করেছে। এবং ইতিমধ্যে এই আলোচনা অনেক হয়েছে যে এনসিপির বিগত দিনের বেশ কিছু কর্মকাণ্ডে জামাতের ইনফ্লুয়েন্স ছিল। অফিসিয়ালি জামাত আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে ভূমিকা না রাখলেও এনসিপির ওই ডেমনস্ট্রেশনে জামাত বা শিবিরের সংখ্যাধিক্য এটি ছিল, এটি অনেকেই বলছেন, এবং দৃশ্যত তাদেরকে দেখাও গেছে। এমনকি এই যে শফিকুল ইসলাম মাসুদের কথা বলেছি, তাকে সেই ডেমনস্ট্রেশনে দেখা গেছে, যদিও তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন তিনি এটি ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করেছেন, দলীয়ভাবে না। এ ধরনের ছলচাতুরি মার্কা কথাবার্তা জনগণকে বিশ্বাস করাইলেই জনগণ বিশ্বাস করতে চাইবে, এমনটি মনে করার কোনো কারণ নেই। সেখানে জামাত এবং শিবিরের বিশাল একটা উপস্থিতি ছিল, এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার একটি নির্বাহী আদেশ দিয়েছে। আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচার করা যাবে, এই আইনও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধিত আইনে সংযুক্ত করা হয়েছে। এমনকি আমরা জানি যে শেখ হাসিনা বা অন্যান্য যাদের বিচার কার্যক্রম চলছে, এই কার্যক্রমের মধ্যে দল হিসাবে আওয়ামী লীগকে অভিযুক্ত করার সুযোগও আছে। বিশেষ করে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে তারা সিদ্ধান্ত নিয়ে আন্দোলনকে গুলির মুখে দমন করার কাজ করেছে। এমনকি ওবায়দুল কাদের নিজে বলেছিলেন ছাত্রলীগকে তিনি দমন করার দায়িত্ব দিয়েছিলেন, এবং তারপরের দিনই ছাত্রলীগ অত্যন্ত হিংস্র হয়ে ওঠে, এটা আমরা জানি। 14 দলকে ডেকে আওয়ামী লীগ সভা করে এই আন্দোলন বল প্রয়োগ করে, গুলি করে, আগ্নেয়াস্ত্র ব্যবহার করে, মরণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করে দমন করার সিদ্ধান্ত, এটি আওয়ামী লীগের রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। ফলে সহজেই আওয়ামী লীগের বিচার হতে পারে, দল হিসাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধও হতে পারে। কিন্তু যতক্ষণ সেটি না হচ্ছে ততক্ষণ কি হবে? আওয়ামী লীগের এই যে 18% কথা বলা হলো, যে এখনও আওয়ামী লীগকে 18 ভাগ লোক
তারা সমর্থন করেন। এদের নাগরিকত্ব বাতিল করার কোনো সুযোগ নাই, ভোটার লিস্টে তাদের নামও বাতিল হবে না, তারা থাকবেন। তাহলে তাদের ভোটটা কোথায় যাবে? এই ইনোভেশন প্ল্যাটফর্মের এই জরিপের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে একমত নই। বিষয়টি এমন না, দুটি ঘটনা ঘটতে পারে। ভারত এবং আওয়ামী লীগ তারা যদি সম্মিলিতভাবে চায় যে বিএনপিকে হারাতে হবে, তাহলে একটা সন্দেহ এমন করা যায় যে এই ত্রিপক্ষ তারা তাদের সমর্থকদেরকে ইসলামী প্ল্যাটফর্মে, জামাত ইসলামী বা ইসলামী রাজনৈতিক দলগুলো মিলে যদি কোনো জোট হয়, সেখানে তারা ভোট দিতে পারে বিএনপিকে পরাজিত করার জন্য এবং সারা বিশ্বকে দেখানোর জন্য যে তাদের অবস্থান না থাকার কারণে আজকে বাংলাদেশে ইসলামী এই যে জঙ্গিবাদের উত্থান ঘটেছে। এটি ভারতের জন্য একটি ক্যাপিটাল হতে পারে। সেই প্রয়োজনায় আওয়ামী লীগ অংশগ্রহণ যদি করে, তাহলে এই ভোটটি কি হবে সেটি একটা অনুমান করা যায়। তারা যদি জামাত বা ইসলামী প্ল্যাটফর্মে তাদের ভোটটা দিতে বলে। এমনকি এই আওয়ামী লীগের 18% সমর্থকদের মধ্যে তো বিবেকবান লোক আছেন। তারা তো বাচ্চাদেরকে পোড়ানো, এসিপিতে কিভাবে ধানের বস্তার মতো ছুঁড়ে লাশ উঠানো, শিশুদেরকে হত্যা করা এবং আগ্নেয়াস্ত্র, মারণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার, এবং এই যে প্রমাণিত হয়েছে তাপসের সঙ্গে হাসিনার কনভারসেশনে যে তিনি নিজে পোড়ানোর নির্দেশ দিয়েছেন কোন কোন স্থাপনা পুড়িয়ে বিরোধী দলকে ঘায়েল করা যায়। এসব বিষয়ের সামনে আসার পরে অনেকেরই বিবেকবোধ জাগ্রত হতে পারে। তাছাড়া সামাজিক বন্ধনে অনেকেই অনেকের সাথে সম্পৃক্ত। আমার ধারণা আওয়ামী লীগের একটি বৃহৎ অংশ ভোট যারা আওয়ামী লীগের প্রতি অন্ধ, তারা যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, তারা হয়তো ভোটদানে বিরত থাকবেন। এটির সংখ্যা একেবারে কম হবে না, কারণ আওয়ামী লীগের মধ্যে সমর্থকদের মধ্যে অন্ধত্বের পরিমাণ যথেষ্ট, যে কোনো রাজনৈতিক দলের তুলনায় এটি বেশি। তারপরে আরেকটি অংশ আছে যারা সামাজিকভাবে বসবাস করতে চায়। বিগত দিনে তারা আওয়ামী লীগের কেবলমাত্র ভোটার ছিল, লুটপাট, নিপীড়নমূলক কর্মকাণ্ড, দখলদারি এসবে অংশগ্রহণ করেননি। তারা সামাজিকভাবে জীবনযাপনের একটা কারণে হয়তো প্রার্থী হিসাবে কেউ পছন্দ হলে বা রাজনৈতিক বিবেচনায় যে এই রাজনৈতিক দলটি কম ক্ষতিকর হবে, তাদের স্বাভাবিক জীবনযাপনে ক্ষতিকর হবে না, এমন রাজনৈতিক বিবেচনায় হয়তো তারা কোনো প্রার্থী বা কোনো দলকে একটা অংশ ভোট দিবেন। আর একটি অংশ যারা স্বার্থপর, যারা নানা কারণে ইতিমধ্যে বিএনপি বা জামাতের মধ্যে ঢুকে গেছেন, বিশেষ করে একটা বৃহৎ অংশকে জামাত ইসলামী তারা ক্যাপিটাল করছেন, তাদেরকে বিএনপির বিরুদ্ধে প্ররোচনা করে জামাতে যোগদানের চেষ্টা করছেন। বিএনপির কোনো কোনো স্বার্থন্দ নেতা নিজের স্বার্থে আওয়ামী লীগের লোককে তারা তাদের দলে নিচ্ছেন। সে সমস্ত ক্ষেত্রে হয়তো এইসব স্বার্থপর মানুষরা ব্যবসা বাণিজ্য, নিজের দখলদারিত্ব, সমাজে কর্তৃত্ব এগুলো বজায় রাখার জন্য যে রাজনৈতিক দলের সঙ্গে মিলবে সেই রাজনৈতিক দলে ভোট বা ক্যাম্পেইনে তারা অংশগ্রহণ করতে পারে। সবচেয়ে বড় কথা হলো যে ভোট বাংলাদেশে একটা ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যাল থেকে বাইরে থাকাও একটা শ্রেণী তাদের পক্ষে সম্ভব না। তারাও হয়তো ভোট কার্যক্রমে অংশগ্রহণ করবে, সেক্ষেত্রে তারা তাদের পছন্দ অনেকগুলো বিবেচনার মধ্য দিয়ে তারা বেছে নেবে। এটি গেল একটা স্বাভাবিক বিশ্লেষণ। এরপরও একটি কথা আছে আওয়ামী লীগকে নিয়ে, সেটি হচ্ছে আওয়ামী লীগে এখন ইলেকশন করার পরিস্থিতি নেই। আওয়ামী লীগের কার্যক্রম সচল হলেও নেই, কারণ তাদের প্রধান নেতারা সবাই অভিযুক্ত এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। তারা বাংলাদেশে ঢুকবেন এমনটি মনে করার কোনো কারণ নাই। আইনের মুখোমুখি হবেন এমন সিদ্ধান্তও তাদের নাই, সেরকম কোনো ভাবভঙ্গি এখন পর্যন্ত দেখা যায়নি। আর যারা এমপি ইলেকশন করার মতো যোগ্য, তারাও বাংলাদেশে এখন ম্যাক্সিমাম তারাও নেই, বা থাকলেও তারা এই ঝুঁকিপূর্ণ পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করবেন এমনটি মনে করার কারণ এখনও ঘটেনি। 2 মাস পর 3 মাস পরে কি হবে আমি জানি না। তবে হ্যাঁ, আওয়ামী লীগ যদি অন্য কোনো নামে, অন্য কোনো প্ল্যাটফর্মে, তাদের যেমন শিক্ষকতা পেশায় আছেন, অ্যাডভোকেট আছেন, ব্যবসায়ী আছেন যিনি অপেক্ষাকৃত সহনশীল সমাজ ব্যবস্থার মধ্যে তার একটা অবস্থান আছে, তারপরে এই যে নানা শ্রেণী পেশার মধ্যে অপেক্ষাকৃত আক্রমণাত্মক ছিলেন না, মানুষ তার প্রতি ওইভাবে আগ্রাসী হবে না, তার প্রতি ক্ষুব্ধতা নাই, এমন কোনো ব্যক্তি যারা আওয়ামী লীগ করতেন, তাদেরকে নানাভাবে, সেটা কিভাবে হবে এটা নিশ্চিতভাবে বলা যায় না, তবে তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করেন এবং সেখানে যদি আওয়ামী লীগের সমর্থকরা কোনো সিগন্যাল পান যে এই ব্যক্তি আওয়ামী লীগকে ওন করেন, তাহলে আওয়ামী লীগের সমর্থকরা আবার তাকেও ভোট দিতে পারেন। এরকম নানা পরিস্থিতি ঘটতে পারে। এটি আজকের প্রেক্ষাপটে বলা। 2 মাস পরে কি হবে,
বা ইলেকশনের আগে কি হবে, ইলেকশনের সময় কি হবে, সেটি দেখার জন্য নিঃসন্দেহে আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে আগামী নির্বাচনে যদি নির্ধারিত সময় নির্বাচন হয়, সরকার যেভাবে চাচ্ছে সেভাবে যদি, নির্বাচন কমিশন যেভাবে আয়োজন করছে সেভাবে যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে আওয়ামী লীগের দলীয়ভাবে অংশগ্রহণ করার কোনো সুযোগ আছে এটা মনে করার কোনো কারণ নাই। এমনকি আওয়ামী লীগ ছদ্মনামে নির্বাচনে অংশগ্রহণ করা সেটিও খুব সীমিত। ফলে আওয়ামী লীগের সমর্থকদের ভোট নিয়ে এই যে কথাগুলো বললাম, এই কথাগুলোর নানা দিক আছে, নানা মাত্রা আছে, নানা বৈচিত্র্য আছে। এভাবে নানা বৈচিত্র্যময় ঘটনা হয়তো আগামী নির্বাচনে আওয়ামী লীগের সমর্থকদের ভোটদানের ক্ষেত্রে দেখা যেতে পারে, এরকমটি মনে করছি। ধন্যবাদ।